আমাকে একটা চাকরি জোগাড় করে দিতে পারেন? কি চাকরি? কী রকম চাকরি বলো? যে কোনো চাকরি, টাইপিস্টের চাকরি বা এই জাতীয় কিছু। টাইপিং জানো? জি না, তবে আমি শিখে নিতে পারবো। আমি খুব দ্রুত শিখতে পারি। আমার কাছে কোনো চাকরি নেই। আমার অফিসে অল্প কিছু কর্মচারী আছে। নতুন লোক নেওয়ার অবস্থা আমার অফিসের নাই। তাছাড়া কি? হঠাৎ করে সুন্দরী একটা মেয়েকে চাকরি দিলে নানান কথা উঠবে। আমার স্ত্রী শুনতে পেলে মনে কষ্ট পাবে। আমাকে অবশ্যই কিছু বলবে না। ছাদ থেকে লাফিয়েও পড়তে পারেন, তাই না? লোকটি উঠে দাঁড়িয়ে মানিব্যাগ থেকে ভিজিটিং কার্ড বের করে নিচু গলায় বলল, এইখানে ঠিকানা আছে। দবির উদ্দিন, বিয়ে, দবির ইন্ডাস্ট্রিজ, 31/3, জিগাতলা। তুমি মাস তিনেক পর একবার খোঁজ নিও। মাস তিনেক পর খোঁজ নিতে বলছেন কেন? আপনার কি ধারণা মাস তিনেকের মধ্যেই আপনার স্ত্রীর ভালো মন্দ কিছু হয়ে যাবে? লোকটি শীতল গলায় বলল, তোমাকে যতটা ভালো মেয়ে আমি ভেবেছিলাম ততটা ভালো তুমি না। তোমার মতো মেয়ে যে রকম সাধারণত হয়, তুমিও সেই রকম, আলাদা কিছু না। তিথি হেসে ফেলল। হাসতে হাসতেই বলল, আমাকে রাগিয়ে দেওয়াটা কিন্তু বুদ্ধিমানের কাজ হয়নি। কার্ডে আপনার বাসার ঠিকানা আছে, সেই ঠিকানায় যদি হঠাৎ উপস্থিত হয়ে যাই তখন কি হবে? দবির উদ্দিন জবাব দিল না। চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তিথির ঠোঁটে এখন আর হাসি নেই। সে কঠিন চোখে তাকাচ্ছে। দবির এই মেয়েটির দ্রুত ভাবান্তরের রহস্য ধরতে পারছে না। সব কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। তিথি নিচু গলায় বলল, পুরো টাকাটা জলে ফেলবেন কেন? কিছুটা অন্তত উসুল হোক। ব্লাউজ খুলে ফেলছি, আপনি আমার বুকে হাত দিন। আর যদি তাও না চান, অন্তত তাকিয়ে থাকুন। আপনার অসুস্থ স্ত্রীর বুক নিশ্চয়ই আমার বুকের মতো সুন্দর না। দবিরের চেহারা ছাই বর্ণ হয়ে গেছে। সে অল্প অল্প কাঁপছে। তিথির মুখের কঠিন ভাঁজগুলি হঠাৎ সহজ হয়ে গেল। সে বলল, আমি আপনার সঙ্গে ঠাট্টা করছিলাম, আপনি কিছু মনে করবেন না। আপনি চমৎকার মানুষ। চলুন আমরা যাই। হিরুকে ঘণ্টাখানিক ধরে একতলা একটা টিনের ঘরে আশেপাশের ঘুরঘুর করতে দেখা যাচ্ছে। এই 1 ঘন্টায় বাড়ির কাছাকাছি এসে কয়েকবার তীক্ষ্ণ সেচ দিয়েছে। 2বার ইটের টুকরা টিনের চালে ফেলেছে। এসব হচ্ছে দৃষ্টি আকর্ষণের চেষ্টায় কোনো ফল হচ্ছে না। কেউ বেরোচ্ছে না বা জানালা দিয়ে উকি দিচ্ছে না। বাড়িটা ইসমাইল সাহেবের। ইসমাইল সাহেব মিরপুর কৃষি ব্যাংকের ক্যাশিয়ার। তার 6 মেয়ে। এই 6 মেয়ের 3 জনের নাম, তৃতীয় জনের নাম এনা। এনা এই বছর এসএসসি পরীক্ষা দিয়েছে, রেজাল্ট হয়নি। এখন রেজাল্টের জন্য অপেক্ষার কাল চলছে। হিরুর শীষ এবং চালের ঢিল সবই এনার উদ্দেশ্যে। তৃতীয় দফায় ঢিল এবং শীষ দেবার সঙ্গে সঙ্গে বসার ঘরে একমাত্র খোলা জানালাটাও বন্ধ হয়ে গেল। হিরু চাপা গলায় বলল, হারামজাদি। রাগে তার গা জ্বলে যাচ্ছে। এনার কাণ্ড কারখানা সে ঠিক বুঝতে পারছে না। হারামজাদি আজ বেরোচ্ছে না কেন? বাবা বাসায় আছে নাকি? হিরু রাস্তায় পাশে দাঁড়িয়ে পরপর 3টা স্টার সিগারেট খেয়ে ফেলল। বুক পকেটে একটা বিদেশি 5-5 আছে। সে ঠিক করে রেখেছিল এনা বের হলে এটা ধরানো হবে। এখন মনে হচ্ছে হারামজাদি বেরোবে না। অবশ্যই তার হয়তো দোষ নেই। ছোট লোক বাপ হয়তো ঘরে বসে আছে। এই ছোট লোকটা প্রায় অফিস কামাই করে, ঘরে বসে বসে ঝিমায়। যার 6টা মেয়ে এবং 7 নম্বর মেয়ে স্ত্রীর পেটে বড় হচ্ছে, তার ঝিমান ছাড়া গতি কি? হিরু কয়েকবার দেখেছে এনার মাকে, রোগা কাঠি, শেওড়া গাছের ডালে এলোচুলে বসে থাকলে এ মহিলাকে বেশ মানাতো। তা না করে তিনি কল্যাণপুরের একটা টিনের ঘরে বাস করেন এবং ভাঙা গলায় সারাক্ষণ 6 কন্যাকে বকাঝকা করেন। হিরু নিজেও একবার বকা খেয়েছে। এনাদের বাসায় ঘরের জানালার পাশে দাঁড়িয়ে সে একবার ছোট্ট করে শীষ দিতেই এই মহিলা জানলা দিয়ে মুখ বের করে বললেন, এই ছেলে, তুই কি চাস?
হিরু হতভম্ব। এই যুগে তার বয়সী কোনো ছেলেকে কোনো মেয়ের মাঝে তুই করে বলতে পারে তা সে কল্পনাও করেনি। সে এতই অবাক হলো যে মুখ দিয়ে কথা বেরোলো না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। ভদ্রমহিলা তার ভাঙা গলায় দ্বিতীয়বার বললেন, চাস কি তুই? রোজ জানালার সামনে শীষ, জিপ টেনে ছিঁড়ে ফেলবো। হিরু থতমত খেয়ে বলল, কিছু চাই না ম্যাডাম, একটা অ্যাড্রেস খুঁজছি। 17/3, ইকবাল সাহেবের বাসা। এটা কি ইকবাল সাহেবের বাসা? ভদ্রমহিলা খট করে জানালা বন্ধ করে দিলেন। হিরুর প্রায় ঘাম দিয়ে জ্বর ছড়ার মতো অবস্থা। এ কি যন্ত্রণা! এই বাড়ির মেয়েগুলিও হয়েছে মায়ের মতো। সব কটা মেয়ে পুরুষদের মতো গলায় কথা বলে, চেহারাও পুরুষদের মতো, হাব ভাবও সেরকম। হিরু যে এদের একজনের জন্য রোজ এতটা সময় নষ্ট করে, এতেই এদের কৃতজ্ঞ থাকা উচিত। হিরুর ধারণা নর্মাল পদ্ধতিতে এদের একটারও বিয়ে হবে না। প্রেম করে যদি 2-1টা পায় তাহলে পার হবে, অথচ বাপ মা এই জিনিসটাই বুঝে না। এনার বাবা ইসমাইল সাহেবের কাজকর্মে একজন জেলার সুপারিনটেন্ডেন্টের মতো। যতক্ষণ বাসায় থাকবেন কোন মেয়ে ঘর থেকে বেরোতে পারবে না, উকি ঝুঁকি দিতে পারবে না, ঘরের জানালা থাকবে বন্ধ। আজকের লক্ষণও সেই রকম। হিরু ঠিক করলো মিরপুর গিয়ে দেখে আসবে ভদ্রলোক অফিসে গেছে না ছুটি নিয়ে বাসায় বসে আছে। যদি অফিসে না গিয়ে থাকে তাহলে তো কিছুই করার নেই, আর যদি দেখা যায় ভদ্রলোক অফিসেই আছেন তাহলে আরেকটা অ্যাটেম্প্ট নেওয়া যায়। এত সহজে হাল ছেড়ে দেওয়া ঠিক না। ভদ্রলোক অফিসেই আছে, বিশাল চেহারা, ব্যাঙের মতো দেখতে, বড় বড় চোখ, কচকচ করে পান খাচ্ছে। হিরু মনে মনে ভাবল, খা বেটা, পান খা, আর প্রতি বছর একটা করে মেয়ে পয়দা কর। বলেই হিরুর মনে হলো বলাটা ঠিক হলো না। তার শ্বশুর হবার একটা ক্ষীণ সম্ভাবনা এই কোলা ব্যাঙের আছে। হবু শ্বশুর সম্পর্কে এরকম মন্তব্য করা ঠিক না। শ্বশুরদের সম্পর্কে ভক্তি শ্রদ্ধা থাকা দরকার, তবে এই লোক তো তার শ্বশুর হলেও বিপদ আছে। ঈদের দিন কোলাকুলি করতে হবে। হিরু একটা রিক্সা নিয়ে নিল। মিরপুর থেকে কল্যাণপুর ফেরার এই সময়টায় বাসে গাদাগাদি ভিড় থাকে। এনার সঙ্গে দেখা করতে হবে ভেবে ইস্ত্রি করা শার্ট পরে এসেছে। চাপাচাপিতে শার্ট ভর্তা হয়ে যাবে। রিক্সা ভাড়ায় বাড়তি টাকা চলে যাচ্ছে। উপায় আর কি? এনার সঙ্গে তার পরিচয় দীর্ঘদিনের নয়, 2.5 মাসের মতো। পরিচয় পর্বটা খারাপ না। এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিন। হিরু মিরপুর রোডে এসে দাঁড়িয়েছে। কি করবে ঠিক বুঝতে পারছে না। বছর 3-4 আগে এই সময় মেয়েদের স্কুলে নকল সাপ্লাই করত। বয়সের কারণে এটা এখন মানায় না, তবু পরীক্ষার সময় গম্ভীর মুখে একবার ঘুরে আসেন। অনেক দিনের অভ্যাস, চট করে ছাড়া মুশকিল। হিরু ভাবছিল কোন স্কুলে যাবে। আশেপাশের সব কটা সেন্টার ঘুরে দেখা দরকার। রোজ রোজ একই সেন্টারে যাবার কোনো মানেই হয় না। এই রকম যখন তার মনের অবস্থা, তখনই এনাকে তার চোখ পড়ল বেচারি রিক্সা পাচ্ছে না। কোনো রিক্সা নেই, যাও আছে যাত্রী বোঝাই। মেয়েটা ছুটাছুটি করছে রিক্সার জন্যে। ব্যাপারটা দেখতে হিরুর বেশ মজাই লাগছে। মেয়েটা দারুণ ভয় পেয়েছে। তার হাত থেকে একটা সময় জ্যামিতি বাক্স পড়ে গেল। চাঁদা, কম্পাস এসব ছড়িয়ে পড়ল চারিদিকে। সে বসে বসে এসব তুলছে এবং চোখ মুছছে। একটা রিক্সাওয়ালাকেও পাওয়া গেল না। সে 10 টাকা ভাড়া চায়। মেয়েটার সঙ্গে বোধ হয় 10 টাকা নেই। সে অনুনয় বিনয় করছে 7 টাকায় যাওয়ার জন্য। হিরুর এতক্ষণ বেশ মজাই লাগছিল, এখন খানিকটা খারাপ লাগলো। সব এসএসসি পরীক্ষার্থীদের সঙ্গে কয়েকজন করে আত্মীয় স্বজন থাকে। ও যাচ্ছে একা এবং সঙ্গে 10 টাকাও নেই। হিরু তখন এগিয়ে গেল, গলার স্বর যথাসম্ভব গম্ভীর করে বলল, খুকি, আমার কাছে 10 টাকা আছে, নিয়ে যাও। এক সময় দিয়ে দিলেই হবে, আমি এই দিকেই থাকি। মেয়েটি শীতল চোখে খানিকক্ষণ তাকিয়ে থেকে বলল, আমার কাছে টাকা আছে, আর যদি নাও থাকে আপনার কাছ থেকে নেব কেন? হিরু হতভম্ব। নিজেকে সামলে নিতে সময় লাগলো। মেয়েটি বলল, 5 টাকা ভাড়া হয়, আমি শুধু শুধু তাকে 10 টাকা দেব কেন? তা তো বটেই, তবে দেরি হয়ে যাচ্ছে না? হোক দেরি। তোমার কোন স্কুলে সিট পড়েছে? মেয়েটি জবাব না দিয়ে বিদ্যুৎ বেগে এগিয়ে গেল।
একটা বাস এসে থেমেছে। বাসে যথেষ্ট ভিড়। বাসস্ট্যান্ডেও অপেক্ষামান ছোটোখাটো জনতা। মেয়েটি সেই ভিড় কাটিয়ে বাসতে উঠে পড়ল। দূর থেকে হিরু মনে মনে বলল, সাবাস। বলেই তার খেয়াল হলো যে তার পকেট ফাঁকা, 1 টাকাও নেই। মেয়েটা যদি তখন বলতো দিন 10 টাকা, তাহলে উপায়টা কি হতো? মেয়েটির সঙ্গে ঘনিষ্ঠতা হতে বেশি সময় লাগলো না। দেখা হলে সে কথা বলে। হিরু ঘুরিয়ে ফিরিয়ে দুকেটা রোমান্টিক কথাও বলেছে। তেমন কোনো রিয়াকশন অবশ্যই তাতে বোঝা যায়নি। এর মধ্যে একটা ডায়লগ ছিল এরকম, আজ তো তোমাকে খুব সুন্দর লাগছে। মেয়েটি হেসে ফেলে বলেছে, শুধু শুধু মিথ্যা কথা বলেন কেন? যে সুন্দর না তাকে সুন্দর বললে তার খুব খারাপ লাগে, এটা আপনি জানেন? মেয়েটার এইটাই হচ্ছে একটা সমস্যা, ফটফট করে কথা বলে, বেশি চালাক। মেয়ে ছেলের বেশি চালাক হওয়া ঠিক না। হিরু এনাদের বাসার ঠিক সামনে রিক্সা থেকে নামলো। রিক্সায় আস্তে আস্তে সে ঠিক করে রেখেছে এনাদের বাসার ঘরের জানালার কাছাকাছি দাঁড়িয়ে কয়েকবার কাশবে। যক্ষারোগের কাশি না, ভদ্র কাশি, যাতে এনা ভেতর থেকে শুনতে পেয়ে বের হয়ে আসে। হিরুকে কাশতে হলো না। সে দেখল এনা বাসার সামনের দোকান থেকে কি যেন নিয়ে কিনছে। এদের বাড়িতে কোনো কাজের লোক নেই বলে দোকানে টুকটাক বাজার মেয়েদেরই করতে হয়। হিরু এগিয়ে গেল। এনা 8 কেজি চিনি কিনছে। গম্ভীর মুখে দোকানদারকে বলল, পাল্লাটা ঠিকমতো ধরেন ভাইজান, পাল্লায় ফের আছে। নগদ পয়সায় পাবলিক জিনিস কিনবে আর আপনি পাবলিককে ঠকাবেন, তা তো হয় না। এনা বলল, নগদ পয়সায় কিনছি না, বাকিতে কিনছি। বলেই হিরুকে দ্বিতীয় কথা বলার সুযোগ না দিয়ে সে চিনির ঠোঙা হাতে নিয়ে রাস্তা পার হয়ে গেল। যেন হিরুকে সে চেনে না, যেন হিরু রাস্তার একটা ছেলে। হিরু মনে মনে বলল, হারামজাদি। তার মন খারাপ হয়ে গেল। আজ দিনটাই তার জন্য খারাপ। হাতও পুরোপুরি খালি। যে সামান্য কিছু টাকা ছিল তার সবটাই রিক্সা ভাড়ায় চলে গেছে। শখানেক টাকা সঙ্গে না থাকলে কেমন অস্থির অস্থির লাগে। কোথায় পাওয়া যায় টাকা? হিরু দ্রুত চিন্তা করতে লাগলো। ঢাকায় ধার চাওয়ার মতো আত্মীয় স্বজন কে কে আছে যাদের কাছ থেকে এখনও ধার চাওয়া হয়নি? তেমন কারোর নাম এই মুহূর্তে মনে পড়ছে না। উত্তর শাহজাহানপুরে দূর সম্পর্কের এক মামা আছেন, তার কাছে যাওয়া যায়। তবে ওই ভদ্রলোকের নিজেরই দিন আনে দিন খাই অবস্থা, ধার চাইতে গিয়ে কোনো বিপদে পড়তে হয় কে জানে। হিরু জমা করে রাখা বিদেশি সিগারেটটা বের করলো। জমা করে রাখার কোনো অর্থ হয় না। সে সিগারেটটা ধরিয়ে 2টা টান দিয়েছে। তখন দেখা গেল এনা আবার আসছে, এবং তার কাছেই যে আসছে এটাও নিশ্চিত। হিরু ঠিক করে রাখলো কোনো কথা বলবে না। যে মেয়ে তাকে অপমান করে, দেখতে পেয়েও না দেখার ভান করে চলে যায়, তার সঙ্গে কথা বলার কোনো মানে হয় না। এনা এসে হিরুর সামনে দাঁড়িয়েছে। মেয়েটাকে হিরুর সত্যি সত্যি সুন্দর লাগছে। যতই দিন যাচ্ছে মেয়েটা কি ততই সুন্দর হচ্ছে। তা কেমন করে হয়? এনা বলল, এরকম বিশ্রী করে দিচ্ছিলেন কেন? কতবার না বললাম এরকম করবেন না, আর ছাদে ঢিল মারলেন কেন? এসব কি? কথা না বলার প্রতিজ্ঞা টিকল না। হিরু বলল, মন মেজাজ খুব খারাপ, মাথার ঠিক নাই। কি করতে কি করি? মাথার ঠিক নাই কেন? আর বলো না, ছোট ভাই মিসিং হয়ে গেছে। দৌড়াদৌড়ি ছোটাছুটি সব তো আমার ঘাড়ে। বড় ছেলে হবার বিরাট যন্ত্রণা। আপনার ছোট ভাই হারিয়ে গেছে নাকি? পালিয়ে গেছে, যাকে বলে। হিরু থেমে গেল। সে পালিয়ে গেছের একটা ইংরেজি বলতে চেয়েছিল, বলতে পারছে না, কারণ পালিয়ে গেছের ইংরেজি তার জানা নেই। এনা বলল, পুলিশে খবর দিয়েছেন? না, পুলিশে হবে না, পীর সাহেবের কাছে যেতে হবে। কলতা বাজারের পীর জিন সাধনা আছে, আমার সঙ্গে খুবই খাতির, অত্যন্ত স্নেহ করেন। এনা বলল, আপনাকে স্নেহ করেন? আপনাকে স্নেহ করার কি আছে? হিরুর বিস্ময়ের সীমা রইল না। এই মেয়ে বলে কি? কষে একটা চড় দিতে ইচ্ছা করছে। যেসব চমৎকার কথা বলবে বলে হিরু এসেছিল তার সবই এলোমেলো হয়ে গেল। হিরু বলল, চাই তাহলে। আচ্ছা, দিন 15 দেখা হবে না। ঢাকার বাইরে যাচ্ছি বিজনেসের ব্যাপারে। যান, বিজনেস করে আসুন। তোমার ঠিকানাটা লিখে দাও তো, সময় যদি পাই একটা করে চিঠি ফিঠি ছেড়ে দেবো।
চিঠি দিতে হবে না, বাবা জানলে আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে। হিরুর মনটাই খারাপ হয়ে গেল। মন খুব বেশি খারাপ হলে সে সাধারণত পীর সাহেবের কাছে যায়। আজও তাও যাওয়া হবে না। হাত একেবারে খালি। পীর সাহেব টাকা পয়সা কিছুই নেন না, তবে বিদেশি সিগারেট দিলে খুশি হন। এক প্যাকেট বেনসনের দাম কম হলেও 50 টাকা। এই টাকাটা সে পাবে কোথায়? হিরু ভেবে পেল না তার এবং এনার ব্যাপারটা সে পীর সাহেবকে বলবে কি বলবে না। লজ্জা করে তবে একবার বলে ফেললে চিরজীবনের জন্য নিশ্চিন্ত। তাছাড়া টুকুর জন্যও যাওয়া দরকার। হারানো মানুষ বাড়ি ফিরিয়ে আনার ব্যাপারে এই পীর হচ্ছে 1 নাম্বার। পীর সাহেবের 11টা জিন আছে। জিনের মারফত খবর পান। হিরু খালি হাতেই পীর সাহেবের সন্ধানে রওনা হলো। টুকু পার্কের একটা বেঞ্চিতে শুয়ে আছে। তার সমস্ত শরীরে এক ধরনের আরামদায়ক আলস্য, শুধু মাথাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। এসব হচ্ছে প্রবল জ্বরের লক্ষণ। সে বুঝতে পারছে তার গায়ে জ্বর, অনেকখানি জ্বর। জ্বরের জন্যই শ্রাবণ মাসের পড়ন্ত দিনের রোদ তার কাছে এত আরামদায়ক মনে হচ্ছে। রোদটা আরেকটু কড়া হলে ভালো হতো, শীত ভাবটা দূর হতো। টুকু চোখ মেলল। আকাশ অনেকখানি নিচে নেমে এসেছে। সকালে প্রথম যখন জ্বরের ভাবটা টের পেল, তখন থেকেই সে লক্ষ্য করছে আকাশ ক্রমেই নেমে আসছে। বাসায় যখন জ্বর আসতো তখনও এমন হতো, মনে হতো ছাদটা নিচে নেমে এসছে। এখন মাথার উপর ছাদ নেই, চকচকে আকাশ। সে আকাশ এত দ্রুত নিচে নামছে যে তার ভয় ভয় করছে। টুকু চোখ বন্ধ করে ফেলল। আজ নিয়ে 2 দিন সে পানি ছাড়া কিছুই খায়নি। ইচ্ছা করলে খেতে পারত। তার পকেটে 17 টাকা আছে। এই জীবনের পুরো সঞ্চয়। এই টাকার সবটাই সে পেয়েছে তিথির কাছ থেকে। যতবার সে তিথিকে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিতে গেছে, ততবার বাসে উঠবার আগে হাত ব্যাগ খুলে তিথি তাকে 1 টাকা দিয়ে বলেছে, এই নে, এটা রেখে দে। টুকু প্রতিবারই বলেছে লাগবে না। তিথি বলেছে না লাগলেও রেখে দে। টুকুর 41 টাকার মতো জমেছিল। বাকি টাকাটা খরচ হয়েছে গ্রিন বয়েজ ক্লাবের চাঁদায়। এই ক্লাবটা নতুন হয়েছে। ক্লাবের সেক্রেটারি বজলু ভাই, উকিল সাহেবের বাড়ির গ্যারেজের ক্লাবের অফিস ঘর এবং লাইব্রেরি। লাইব্রেরিতে বইয়ের সংখ্যা 158। লাইব্রেরিতে ভর্তি হওয়ার নিয়ম হলো একটা বই দিতে হবে এবং ভর্তি ফি 10 টাকা দিয়ে মেম্বার হতে হবে। মেম্বার হয়ে গেলে প্রতি মাসে চাঁদা 3 টাকা। টুকু এই লাইব্রেরির প্রথম সদস্যা। শুধু তাই না, গ্রিন বয়েজ ক্লাবের মাসিক মুখপত্র নতুন দেশের সে একজন চিত্রকর। এই খবর টুকুদের বাসার কেউ জানে না, কেউই জানে না। টুকু শুধু যে একজন চিত্রকর তাই না, সে গল্পও লেখে। একটি গল্প ইত্তেফাকের কচিকাঁচায় আসরে ছাপা হয়েছে। গল্পের নাম রাজকন্যা চম্পাবতী। রূপকথা। রূপকথা লিখতেই টুকুর ভালো লাগে। তার মাথায় এই জিনিসই ঘুরে বেড়ায়। ভোরবেলায় সে যখন বাড়ি থেকে বের হলো, তখনও তার মাথায় ছিল একটা রূপকথার গল্প, যেন সে একজন রাজকুমার। রাজপ্রাসাদ ছেড়ে বের হয়েছে। বের হওয়ার কারণ ভয়ঙ্কর একটা দৈত্য। দৈত্যটার নাম করুবেগ। এই করুবেগ দৈত্যর ভয়ে সমস্ত পৃথিবী থরথর করে কাঁপছে। একে কেউ মারতে পারছে না, কারণ করুবেগ অমর। শুধু একজন পারে করুবেগকে মারতে, সেই একজন হচ্ছে সে নিজে। তবে তার জন্য তাকে সাধনা করতে হবে। 7 দিন উপবাস। উপবাসের 8ম দিনে তার কাছে আসবেন একজন দেবদূত। তিনি নরম গলায় বলবেন, হে বালক, তোমার সাধনায় তুষ্ট হয়েছি। তুমি কি চাও বৎস? 3টি বর তুমি প্রার্থনা করো। সে তখন চাইবে করুবেগকে হত্যার অস্ত্র। টুকুর উপবাসের আজ 2য় দিন। প্রথম দিন যে কষ্টটা হচ্ছিল তা আজ হচ্ছে না। টুকুর ধারণা আগামী দিন আরও কষ্ট হবে কম। বাসায় থাকলে কষ্ট হতো। খিদের এই ব্যাপারটা বেশ অদ্ভুত।
বাসায় থাকলেই খিদে বেশি লাগে, এবং যখন জানা যায় ঘরে খাবার নেই তখন হঠাৎ করে খিদের কষ্ট লক্ষ গুণ বেড়ে যায়। জগৎ সংসার অন্ধকার মনে হয়। এরকম কষ্ট অবশ্য টুকুকে খুব বেশি করতে হয়নি। এই জীবনে মাত্র 3 বার প্রথমবার যখন ব্যাপারটা হলো তখন কষ্টের চেয়েও বিস্ময় প্রধান হয়ে দাঁড়ালো। হঠাৎ একদিন দুপুরবেলা রান্না হলো না। টুকুর বাবা বারান্দায় বসে বারবার বলতে লাগলেন, ভেরি ব্যাড টাইম, যাকে বলে দুঃসময়। কি করা যায়? না খেয়ে তো থাকা সম্ভব না। ও মিনু, কি করা যায়, কি বলতো? টুকুর মা রান্নাঘরের বারান্দায় মোড়াতে বসেছিলেন। সেখান থেকে তিনি তীক্ষ্ণ গলায় বললেন, তুমি কথা বলবে না? জালালউদ্দিন বিস্মিত গলায় বললেন, কথা না বললে হবে কি করে? একটা বুদ্ধি বের করতে তো হবে। চুপচাপ গালে হাত দিয়ে বসে থাকলে হবে? খবরদার, একটা কথা না। তোমাকে নিয়ে বড় যন্ত্রণা হলো তো। সমস্যা বুঝতে পারছো না? মানব জীবনে সমস্যা আসবেই। সেই সমস্যার সমাধান ঠান্ডা মাথায় বের করতে হবে, কুল ব্রেইনে ভাবতে হবে। সমস্যার সমাধান বের করা আছে, তোমাকে আর ভাবতে হবে না। জালালউদ্দিন উৎসাহী গলায় বললেন, কি সমাধান? ঘরে ইঁদুর মারার বিষ আছে, ওই খানিকটা একটু খেয়ে শুয়ে থাকো। পাগল হয়ে গেলে নাকি মিনু? পাগল হয়নি। পাগল হব কেন? আত্মহননের চিন্তা যে মাথায় এসেছে, এটাই হচ্ছে পাগলামির সবচেয়ে বড় লক্ষণ। বড় বড় মনীষীদের কাছ থেকে আমাদের শিখতে হবে, বিপদে ধৈর্য ধারণ করতে হবে। আর একটা কথা যদি তুমি বলো, জোর করে তোমাকে বিষ খাইয়ে দেবো। সব সময় ফাজলামি। জালালউদ্দিন চুপ করে গেলেন। টুকুরও ভয় ভয় করতে লাগলো। মার চেহারা কেমন অন্যরকম হয়ে গেছে, রূপকথার ডাইনিদের মতো লাগছে। হিরু বাড়ি এলো সন্ধ্যার আগে আগে, মুখ ভর্তি পান, হাতে সিগারেট। দুপুরে বাড়িতে খাওয়া হয়নি শুনে সে চোখ কপালে তুলে বলল, বিগ প্রবলেম মনে হচ্ছে। জালালউদ্দিন বললেন, তোর কাছে টাকা পয়সা কিছু আছে নাকি রে হিরু? আমার কাছে টাকা পয়সা থাকবে কেন? কিছুই নেই। বিশ্বাস না হয় পকেটে হাত দিয়ে চেক করতে পারো। 5টা টাকা ছিল, 1 প্যাকেট সিগারেট কিনে ফেললাম। জালালউদ্দিন ক্লান্ত গলায় বললেন, দেখি একটা সিগারেট দে, সিগারেটের খিদে নষ্ট করার ক্ষমতা আছে। জালালউদ্দিন বসে বসে সিগারেট টানতে লাগলেন, আর তার সামনে বসলো হিরু। কিছুক্ষণ পর পর সে বড় বড় নিঃশ্বাস ফেলছে, কপালের রক টিপে ধরছে। তার ভাবভঙ্গি দেখে জালালউদ্দিন বলতে বাধ্য হলেন, এত চিন্তা করছিস কেন? এত চিন্তার কি আছে? রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ স্বয়ং। এই রিজিক নিয়ে বেশি চিন্তা করার মানেই হচ্ছে আল্লাহকে বিশ্বাস না করা, মহাপাপের শামিল। আল্লাহর ওপর প্রবল বিশ্বাস রেখে তিনি হিরুর কাছ থেকে নিয়ে পরপর 3টি সিগারেট খেয়ে ফেললেন। আশ্চর্যের ব্যাপার, দেখা গেল স্বয়ং আল্লাহ জালালউদ্দিনের বিশ্বাসের মর্যাদা রাখলেন। মিনু কোনো এক গভীর গোপন থেকে গলার একটা হাড় বের করলেন। কি করে এটা অবশিষ্ট রয়ে গেল কে জানে। 2 ভরি থেকে 2.5 ভরির মতো ওজন। জালালউদ্দিন একগাল হাসলেন, হৃষ্টচিত্তে বললেন, কি বলেছিলাম না, সব সমস্যার সমাধান আছে। বিশ্বাস তো করো না। হিরু গয়না নিয়ে বেরুলো। আগেরগুলিও তত তার হাতেই বিক্রি হয়েছে। তার নাকি কোনো এক চেনা দোকান আছে, ভালো দাম দেয়, খাদের জন্য কিছুই কাটে না। নমস্কার। এই গল্পটি ছোট ছোট পার্ট আমি পাঠ করছি আপনাদের জন্য। গল্পটি কেমন লাগছে আমাকে জানাবেন, তাতে আমার আরও বেশি উৎসাহ বাড়ে আপনাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে আসার জন্য। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।